আজকে আমরা নতুন একটা টপিক শিখবো। নতুন টপিক বলতে আগের টপিকই। আচ্ছা, আজকে আমরা গ্রেডিং সিস্টেম বের করা শিখবো। এক্সেল দিয়ে কিভাবে গ্রেডিং সিস্টেমটা করতে হয়, হ্যাঁ। এই গ্রেডিং সিস্টেমটার সাথে তো আমরা পরিচিত সবাই, একটু কম বেশি হইতে পারে, কিন্তু আমাদের এরকম একটা গ্রেডিং সিস্টেম থাকে সবসময়, হ্যাঁ? বিভিন্ন পরীক্ষায় আমাদের এরকম একটা গ্রেডিং থাকে। এখন কথা হচ্ছে এই গ্রেডিংটা আমরা এক্সেলে কিভাবে করি আসলে। এই গ্রেডিং এর কাজটা করতে গেলে আমাদেরকে এক্সেলে আসলে ইফ দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? তো এই ইফ গুলোর মধ্যে আবার একটা ইফের ভিতরে একাধিকবার অন্যান্য ইফ গুলো ব্যবহার করে কাজ করতে হয়, যার জন্য এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। আমরা দেখবো এই জিনিসটাকে যদি আমরা আগের মতো একটু করি, ড্র করি। আমরা একটু পিকচার দিয়ে একটু ড্র করতে যাচ্ছি। সবাই একটু ধৈর্য ধরে থাকবেন। পিকচারের মধ্যে এটা নিব। আচ্ছা, এই পাশেই করি, আমাদের হচ্ছে লেফটে বেশি লাগবে। এই যে এটা ডায়মন্ড, এটা বা এটা এটাকে কি বলে, রম্বস তাই না, বা ডায়মন্ডের মতো। এইটা এই সিম্বল দ্বারা আমরা কি বুঝি? ইফের স্ট্রাকচার কারো মনে আছে? এই সিম্বল দ্বারা আমরা কি বুঝি? এটা ফ্লো চার্টটা হচ্ছে আমরা। ফ্লো চার্ট এই সিম্বল দ্বারা কি বোঝায়? কেউ কি বলতে পারবেন? হেডফোনে দাও তোমার, হেডফোনে দাও। ফ্লো চার্ট এই সিম্বলটা দ্বারা কি বোঝায় একটু আমি কোশ্চেন করলে সবাই একটু চ্যাট বক্সে বলবেন, হ্যাঁ। চ্যাট বক্সে সবাই কাইন্ডলি বলবেন, ঠিক আছে? চ্যাট বক্সে বলবেন সবাই। এটাকে বলে হচ্ছে কন্ডিশন, তাই না? মনে আছে কিনা কারো? এটাকে বলা হয় কন্ডিশন। আর প্রত্যেকটা কন্ডিশনের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে, একটা ট্রু আর একটা হচ্ছে ফলস। তো আমরা ট্রুটাকে আঁকছিলাম এইভাবে, এটা ট্রু। ওর জন্য আমরা এরকম একটা অ্যারো নিছিলাম, আর এখান থেকে আরেকটা অ্যারো নিছিলাম। এই, ঠিক আছে? এখন এখানে যদি আমি কন্ডিশন চেক করতে চাই, মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 80, এটা যদি ট্রু হয় তাহলে কি হবে বলতে পারবেন? আমার গ্রেড কত হবে যদি এটা ট্রু হয়? আমার গ্রেড কত হবে কেউ বলতে পারবেন? চ্যাট বক্সে কেউ একজন বলেন এ প্লাস। হ্যাঁ, আমার এ প্লাস এর রেঞ্জটা কত থেকে শুরু? এক্সেলে আমরা যখন এই যে মার্ক মানে এই গ্রেডিং সিস্টেমে কাজ করব, দেখবেন কন্ডিশনের সময় সব সময়
প্রত্যেকটা গ্রেডিং এর একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট আছে। যেমন এ প্লাসের জন্য লোয়ার লিমিট হচ্ছে 80 আর আপার লিমিট হচ্ছে 100। তো আমরা প্রত্যেকটা গ্রেড বের করার সময় সব সময় লোয়ার লিমিট নিয়ে কাজ করব। কেন করব এটা আমরা আগে শিখি, পরে আমরা দেখব। সব সময় কোনটা নিয়ে কাজ করব বলেন তো? প্রত্যেকটা গ্রেড বের করার সময় লোয়ার লিমিট নিয়ে কাজ করব, এটা যেন মাথায় থাকে। আপার লিমিট নিয়ে কাজ করার প্রয়োজন নেই। কেন নাই এটা আমরা আশা করি পরে বুঝতে পারবো। আপাতত আমরা এতটুকু রাখি যে আমরা শুধু লোয়ার লিমিট নিয়ে কাজ করব। আর কাজ করার সময় সবসময় কি করব, হয় সবচেয়ে বড়টা থেকে ক্রমান্বয়ে নিচের দিকে আসতে থাকবো, অথবা সবচেয়ে ছোটটা ছোট গ্রেড থেকে শুরু করে ক্রমান্বয়ে উপরের দিকে যেতে থাকবো। কখনোই মানে স্ক্যাটার্ড বা বিচ্ছিন্ন ভাবে কোনোটা টেস্ট করব না। একবার আমি 60 দিয়ে টেস্ট করলাম 60-এর বেশি কিনা, তারপরে টেস্ট করলাম 80-এর বেশি কিনা, তারপরে আবার টেস্ট করলাম 33-এর বেশি কিনা, এইভাবে কিন্তু করবো না। হয় আমি সবার প্রথমে এ প্লাস কিনা সেটা চেক করব, তারপরে এ, তারপরে এ মাইনাস, তারপরে বি সি ডি, অথবা সবার প্রথমে ডি চেক করব, ডি কিনা, তারপরে সি বি এ মাইনাস এ এ প্লাস কিনা। এভাবে আমাদের আগাইতে হবে। আর মার্কসের ক্ষেত্রে যদি এরকম হয়, আর একটা গ্রেড আছে না, আর একটা গ্রেড কি, একটা গ্রেড মিস হয়েছে, সেটা হচ্ছে 0 থেকে 32 পেলে কি আমি, বলেন তো, ফেইল। ঠিক আছে? যদি কারো কোশ্চেন থাকে চ্যাট বক্সে একটু বলবেন, হ্যাঁ, চ্যাট বক্সে বলবেন। আর একটা স্পেশাল কেস হচ্ছে ফেইলের জন্য আমাকে শুরুতেই চেক করতে হবে। গ্রেডিং সিস্টেমের জন্য আমরা যে সূত্রটা লিখব সেইখানে ফেইল করছে কিনা এর কন্ডিশনটা আমাকে সবার প্রথমে লিখতে হবে। এর কন্ডিশনটা লেখার পরে তারপরে আমি গ্রেডিং সিস্টেম শুরু করবো, হচ্ছে একদম এ প্লাস থেকে শুরু করে ডি পর্যন্ত চেক করব। ঠিক আছে? এরপরে এরপর আরো কিছু কাজ আছে, সেগুলো যদি আমাদের প্রবলেম থাকে আমরা প্রবলেম অনুযায়ী করবো। তাহলে এইখানে আমরা পাবো এ প্লাস, মার্কস গ্রেটার দেন 80, তাই না? আচ্ছা বলেন তো, এই কন্ডিশনটা ফলস, তার মানে কি? এই কন্ডিশনটা ফলস হচ্ছে, এটার মানে কি কেউ বলতে পারবেন? ধরেন এই কন্ডিশনটা, এটা তো একটা কন্ডিশন, মার্কস গ্রেটার দেন 60। এখন এই কন্ডিশনটা ট্রু হয় না, অর্থাৎ মার্কস কত আছে, ধরেন মার্কস আমি মার্কস পাইছি 40। তাহলে এই কন্ডিশনটা ট্রু না ফলস বলেন তো কেউ? এটা ট্রু না ফলস হইলো? ফলস হবে, হ্যাঁ। কেউ কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? একদমই একজনই রেসপন্স করতেছেন বারবার। এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এখন আমার এই পাশে কি চেক করতে হবে, কেউ বলতে পারবেন? এই পাশে আমার কি চেক করতে হবে? এই পাশে আমার কি করতে হবে? ধরেন আমার মার্কসটা 80-র বড় না, তাহলে এখন আমি কি করব আসলে? আমি সবার প্রথমে চেক করতেছিলাম এটা 80-র বড় কিনা। আমি সবার প্রথমে কি চেক করছি, এটা 80-র বড় কিনা। 80-র বড় হলে আমার এ প্লাস পাওয়ার কথা। এখন 80-র বড় যদি না হয়, আমি এর পরের গ্রেডের সাথে তুলনা করব, দেখবো এই পরের গ্রেডের যে লোয়ার লিমিট তার থেকে বেশি কিনা। তাহলে এই যে আমাকে চেক করতে হবে, বাছাই করতে হবে, এই বাছাই করার জন্য এখানে আমাকে আবার একটা কন্ডিশন দিতে হবে। ঠিক আছে? এই জিনিসটাই আমাকে একটু কপি পেস্ট করতে হবে। আচ্ছা, শুধু এটাই নেই, কপি পেস্ট, এটাকে টেনে এখানে দিতে হবে। এইখানে আমি আবার কত চেক করতেছি, আমরা এখানে মার্কস লিখে দেবো, হ্যাঁ, 40 লিখবো না। মার্কস, মার্কস মানে এখানে হচ্ছে আমার সেল অ্যাড্রেস। ঠিক আছে? তা আমরা এখানে চেক করতেছি আমার মার্কসটা 80 থেকে বড় কিনা। যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায়, 80 থেকে বড় না, এটা আমরা কত দেখবো?
70। যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে আমরা কি বলবো? এটা ট্রু হলে কি হবে বলেন তো কেউ? এটা ট্রু হলে কি হবে? এটা ট্রু হলে হবে হচ্ছে এ। এটা ট্রু হলে সেটা হয়ে যাবে এ। আর এটা যদি ট্রু না হয় অর্থাৎ এটা ফলস হয় তাহলে কি হবে? এটা যদি ফলস হয় তাহলে কি হবে? এটা যদি ফলস হয় তার মানে হচ্ছে আমার মার্কসটা কিন্তু 70 থেকে বেশি না, তার মানে আমি গ্রেড এ পাবো না। এ গ্রেড যদি না পাই তাহলে আমাকে আবার দেখতে হবে আমি এ মাইনাস পাবো কিনা। এ মাইনাস পাওয়ার জন্য আমাকে আবার চেক করতে হবে আমার মার্কসটা 60 থেকে বেশি কিনা। মার্কসটা 60 থেকে বেশি কিনা, তাহলে আমরা আবার একটা চেক করতে হবে। চেক করার জন্য আমাদেরকে আবার একটা কন্ডিশন আনতে হবে। ঠিক আছে, এখান থেকে আবার একটা কন্ডিশন নিতে হবে। এই কন্ডিশনটাকে আমি একটু কপি করে দেই। এই যে কন্ডিশনটা কপি করলাম, হ্যাঁ, এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো আবার ফলস, যে জিনিসটা কপি পেস্ট করে দিয়ে দিব। এখানে কত লিখবো? এখানে লিখবো, এরপরে আমরা যদি এ না পাই এরপর আমরা চেক করবো কি? এ মাইনাস। তাহলে এ মাইনাস এর লোয়ার লিমিট কত? 60। তাহলে আমরা দেখবো এটা 60 থেকে বেশি কিনা। যদি 60 থেকে বেশি হয় আগের মতোই, প্যাটার্নটা কি বুঝতে পারছি? প্যাটার্ন কিন্তু একই, একই প্যাটার্নে আমরা বারবার আগাবো। শুধু প্রত্যেকবার চেক করব এর থেকে বড় না এ প্লাস থেকে বড় নাকি এ থেকে বড় নাকি কার থেকে বড়। তাহলে এ মাইনাস, হ্যাঁ, আমরা এ মাইনাসটা দিব আস্তে আস্তে। তাহলে এ মাইনাস, ঠিক আছে। আবার যদি দেখি আমি এ মাইনাসও পাই নাই, অর্থাৎ আমার মার্কসটা 60 থেকে বেশি না, এ মাইনাস পাই নাই, তাহলে এখন আমার কার সাথে তুলনা করতে হবে? বি এর সাথে তুলনা করতে হবে আমি বি পাবো কিনা। বি পাওয়ার জন্য আমাকে দেখতে হবে 50 থেকে বেশি পেয়েছি কিনা। তাহলে 50 থেকে বেশি পাওয়ার জন্য আমাকে আবার একটা ডায়মন্ড নিয়ে আসতে হবে, তুলনা করতে হবে। তুলনা করার জন্য আমরা আবার এটাকে একটু কপি করব। কপি করে এটাকে এইখান থেকে এইভাবে দিব, এটাকে এইভাবে দিয়ে দিব, হ্যাঁ। আর এখানে কি আসবে? এখানে আসবে ফলস। তাহলে বির জন্য আমাদের হয়ে যাবে কত? 50। আর এইখানে আমাদের বি। এখানে হয়ে যাবে বি। ঠিক আছে, এরকম ধরেন আমি এখন যদি বি না পাই, বি না পাইলে এখন আমার কি করতে হবে? সির সাথে তুলনা করতে হবে। সি না পাইলে আমার সাথে আমাকে ডির সাথে তুলনা করতে হবে। ঠিক আছে, এইটা হলো সেই তুলনাটা। এটাকে আমরা বলতেছি দেখেন, সুন্দর করে একটা ধাপে ধাপে আসতেছে না, যে যখনই কোনো ফলস হবে তখনই আবার একটা ইফ আসবে। এই কন্ডিশন গুলো মানে কি? এই ডায়মন্ড গুলো মানে হচ্ছে ইফ। প্রথমে আমরা একটা ইফ নিছি, এই ইফ এর ট্রু পার্টের মধ্যে রাখছি এ প্লাস, ইফ এর যে ফলস পার্ট সেই ফলস পার্টের মধ্যে আবার কি আছে একটা, প্রথম ইফ এর ফলস পার্টের মধ্যে আবার কি আছে একটা ইফ আছে। ওই ইফটার মধ্যে দেখতেছি যে মার্কসটা আমার এ কিনা। যদি এ হয় তাহলে আমরা যদি 70 থেকে বেশি হয় তাহলে আমরা এ বলে দিচ্ছি। আর যদি 70 থেকে বেশি না হয় তাহলে এই ইফটার ফলস পার্টের মধ্যে আবার একটা ইফ নিচ্ছি। ইফ নিয়ে আমরা চেক করতেছি মার্কসটা 60 থেকে বেশি কিনা। 60 থেকে যদি বেশি হয় তাহলে এ প্লাস এ মাইনাস। আর যদি 60 থেকে বেশি না হয় তাহলে এই ইফ এর ভ্যালু ফলস, মানে ভ্যালু ফলস এর মধ্যে আমরা এখানে সবগুলো কিন্তু ভ্যালু ফলস এর মধ্যে আমরা ইফ নিচ্ছি। এই ইফ এর ভ্যালু ফলস এর মধ্যে আর একটা ইফ নিলাম। ইফ নিয়ে আবার সেখানে লিখছি 50 থেকে বেশি কিনা, 50 থেকে বেশি হলে বি।
এরকম যদি 50 থেকে বেশি না হয়, আবার আপনাকে এই যে এইটার ভ্যালু ফলস, অর্থাৎ এখানে আবার একটা ইফ নিতে হবে, এখানে আবার একটা ইফ নিয়ে আঁকতে হবে। যে এখানে আবার একটা ইফ নিবেন, এরকম একটা ডায়মন্ড নিবেন, ডায়মন্ড মানে আবার একটা ইফ, সেখানে দেখবেন যে কত, 40, 40-এর বেশি অথবা সমান কিনা, তাহলে কি আসবে, কি আসবে। আর যদি না হয় তাহলে আবার একটা ডায়মন্ড নিতে হবে, ডায়মন্ড নিয়ে আপনি দেখবেন কত, এখানে কত হবে, 33, 33 হইলে এটা ডি কিনা। ঠিক আছে, তো এরকম আমাকে বারবার চেক করতে হবে। আর ইফটা একটু, আর ফেইলটা হচ্ছে স্পেশাল, ফেইলটা আমরা বলছিলাম সবার শুরুতে করতে হবে, অর্থাৎ 80 চেক করার পূর্বে আমাকে ফেল চেক করে আসতে হবে, ফেল হয়েছে কিনা। ঠিক আছে, তো এটা হলো আমাদের গ্রেডিং সিস্টেম বের করার স্ট্রাকচার। এটা একটু মাথায় রাখতে হবে। এই স্ট্রাকচারটা মাথায় থাকলে আপনাদের ইফ বা নেস্টেড ইফ এর গ্রেডিং সিস্টেমের যে সূত্রটা, ইফ দিয়ে এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। বেটার হয় আপনারা খাতায় এখন এই ডিজাইনটা একটু কমপ্লিট করবেন সম্পূর্ণ, শুধুমাত্র এফটা বাদ দিয়ে, এফ করা লাগবে না, এ প্লাস থেকে ডি পর্যন্ত পুরো সিস্টেমটার একটা এভাবে খাতায় একটা ডিজাইন করে ফেলেন। আপনারা 10 মিনিট একটা ব্রেক, 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আচ্ছা, আমরা ক্লাসটা আবার শুরু করি। তো আমাদের এইখানে আমরা জাস্ট একটা ফ্লো চার্ট দেখলাম যে আমাদের এই গ্রেডিং সিস্টেমটা করার জন্য এই ফ্লো চার্টটা কিরকম হবে। ঠিক আছে, তো এখানে আমাদের এই কাজটা এখন আমাদেরকে এক্সেলে করতে হবে। আমরা একটু এক্সেল একটা ফাইল ওপেন করি। এক্সেলের ফাইলটা, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ। এখানে টাইপ করলে লিখতে পারবেন, টাইপ করতে শুরু করেন, লেখা হয়ে যাবে। তো আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ছবি দেবো, দেখবেন এখানে নাম্বার সিস্টেমের মতো এরকম একটা শিট আছে। এই শিটটা আমাদের করতে হবে আজকে। হোয়াটসঅ্যাপে দেখেন একটা ছবি দিছে, রেজাল্ট শিট, তাই না? পাইছেন কি সবাই? রেজাল্ট শিট নামে একটা শিট আছে। এই শিটটার গ্রেডিং সিস্টেম হচ্ছে এরকম যে 60 থেকে 100 গড় নাম্বার, হ্যাঁ, এভারেজ, এভারেজে 60 থেকে 100 পাইলে সে পাবে প্লাস। গড় নাম্বার 45 থেকে 59, এটা হইলে সে পাবে বি গ্রেড। আর 33 থেকে 44, এটা হলে সে পাবে সি গ্রেড সি। আর কি বলছে, যে কোনো একটা বিষয়ে, যে কোনো
বিষয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট প্র্যাকটিস, এটা রিয়েল পিকচার না। এটা কোনো রিয়েল গ্রেডিং সিস্টেম না, জাস্ট সহজ একটা গ্রেডিং সিস্টেম। মানে বেশি বড় করলে তখন আপনাদের প্রথমেই বুঝতে খুব সমস্যা হবে, যার জন্য ছোট একটা গ্রেডিং করছে আর কি, খুব বেশি বড় করে নেই। আর বলছে যে কোনো একটা বিষয়ে 33 এ কম পেলে তার গ্রেড কি হবে? গ্রেড হবে ফেল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের, এটাকে আমরা লিখবো গ্রেড। দুটো সেলকে মার্ক করে দিই। বুঝতে পারছি আমরা, এরকম আছে আমাদের। এটা করলে ফেল। ওকে, এখন কথা হচ্ছে আমরা শীটটা একটা ঝলক তুলে ফেলি, শীটে যে ডাটাগুলো আছে এগুলো আমাদেরকে করতে হবে। শীটের ডাটাটা আমরা একটু করি তাহলে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে, আমরা আমাদের এই আগের ফাইলটা তুলে দেই। এটা হচ্ছে আমাদের আগের ফাইল, কতগুলো আমরা এইগুলো দেখছি। আজকে ধরেন অ্যাসাইনমেন্ট হচ্ছে 6, 6 রেজাল্ট শিট। আচ্ছা, তো আমাদের রেজাল্টের স্ল্যাব গুলো হচ্ছে এরকম, এভারেজ গ্রেড এরকম থাকবে। আর আমাদের ডাটাটা আমরা লিখতে পারি, গতকাল এরকম একটা ডাটা লিখছিলাম না গতকাল? গতকাল আমরা একটা ডাটা লিখছিলাম, salary sheet, যেটা একটু বুঝেছি। রোল নাম্বার, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিও, 4টা সেমিস্টার। আমরা শীটের ডাটাগুলোকে লিখতেছি না, অনেক সময় লাগবে, আমরা এটা লিখতেছি না, আমরা জাস্ট এই ডাটাকে কপি করে নেয়। এখানে নাম থাকবে, রোল থাকবে। এখানে আমরা নতুন একটা কলাম নিব, এই কলাম নাম্বারের উপর ক্লিক করে একটা ইনসার্ট। ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে আমাদের রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার 1, এটাকে আমরা ফিল করে দিই। ফিল করে দিয়ে অটো ফিল অপশন থেকে ফিল ফেজ, এখানে ইয়াগুলো একটু জেনারিক দিয়ে দিই, মানে রিয়েলিস্টিক দিয়ে দিই। 56, 66, 54, 52, 67, 75, 64, 67, 80, 85, 90, 81, 34, 36, 43, 38।
54, 32, 20। ঠিক আছে, নাম এবিসিডি আমরা রাখতাম, আর এখানে বাংলা ইংলিশ ম্যাথ দিয়ে, বাংলা ইংলিশ ম্যাথ। ঠিক আছে, আর আছে হচ্ছে টোটাল, আর আছে হচ্ছে total। ওকে, এইখানে দেখেন প্রথম শর্তটা কি লেখা আছে, একটু সেটা সবাই দেখেন তো, প্রথম শর্তটা কি লেখা। এটার প্রথম শর্তটা কি লেখা আছে? হোয়াটসঅ্যাপে যে ছবিটা দিছি, হোয়াটসঅ্যাপের ছবিটা দেখেন। হোয়াটসঅ্যাপে যে ছবিটা দিছি সেখানে দেখেন, ছবির এই শীটের নিচের দিকে শর্তাবলী লেখা আছে 1 2 3। প্রথমটা কি? এই যে প্রথমটা দেয়া আছে দেখেন, এখানে শর্তাবলী বলছে অটোসাম পদ্ধতি ব্যবহার করে টোটাল বের করুন। অটোসাম পদ্ধতি, অটোসাম পদ্ধতি কোনটা? অটোসাম পদ্ধতি হচ্ছে আমাদের এই যে যে সংখ্যাগুলোকে যোগ করবেন তাদেরকে সিলেক্ট করবেন। বাংলা ইংলিশ ম্যাথ জিওগ্রাফি এই চারটাকে যোগ করতে চাই, যোগ করে এইখানে দেখবেন এই যে একটা সিম্বল আছে সাম, সিম্বলের এখানে ক্লিক করে দেখবেন এই যে সাম আছে, হ্যাঁ, এই সামে ক্লিক করবেন। এই সামে ক্লিক করলে এই যে অটোমেটিক আপনার এখানে টোটালটা চলে আসবে। এটাকে বলতেছে অটোসাম। মানে আপনাকে সাম ফাংশনটা টাইপ করে লিখতে হবে না, আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই সামটা হয়ে যাবে। এরপর এটা তো ড্র্যাগ করতে পারবেন। আর এখানে ইরো দেখাইলে ইগনোর ইরো দিবেন। যারা করে একটু দেখাই অটোসাম কিভাবে করবেন। যাদেরকে সাম করবেন তাদেরকে সিলেক্ট করবেন, যাদেরকে সাম করব তাদেরকে সিলেক্ট করব। সিলেক্ট করে হোম ট্যাবে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? এই যে দেখেন কোথায় আছে, হোম ট্যাবে আছে। হোম ট্যাব থেকে এই যে এখানে সাম আছে, এটাকে বলা হচ্ছে অটো সাম। এটা একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এটা চলে আসবে। আসার পর এটা একটা ডাবল ক্লিক করবেন, তাহলে ড্র্যাগ হবে। এখানে একটা আগে এই শুধু এই সেলটাকে সিলেক্ট করবেন, তারপরে ড্র্যাগ করবেন, ভালোই হবে। আর এখানে এরর দেখাইলে এখানে ইগনোর এরর দিবেন। এটা বুঝতে পারছি সবাই, অটো সামটা কি বুঝতে পারছি? অটো সামনে কারো সমস্যা থাকলে একটু বলবেন। জি স্যার বলতেছেন সবাই, যদি কারো সমস্যা থাকে একটু মানে একটু সাহস করে বলতে হবে আর কি, হ্যাঁ। এখানে কোনো সমস্যা নেই, আপনি না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা আবার বুঝাবো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের আসল কাজটা, এখানে রেজাল্ট। রেজাল্টে আপনাকে এই গ্রেডটা বের করতে হবে, প্রত্যেকে কত গ্রেড পেয়েছে এখানে টোটাল আছে। রেজাল্ট করার সময় এটার গড় করতে হবে, ঠিক আছে? গড় করার জন্য গড় করি আমরা কি ফাংশন দিয়ে বলেন তো? গড়, গড় বের করার ফাংশন কি আমরা শিখতে গেলাম, লিখেন তো চ্যাট বক্সে গড় বের করার ফাংশন কি। একজন লিখতে পারছেন, এভারেজ, হ্যাঁ, দুইজন। হ্যাঁ, এভারেজ ফাংশনটা দিয়ে আমরা গড় বের করি।
তো এখানে আমাদেরকে গড় বের করতে হবে, গড় বের করে দেখতে হবে যে গড়টা এই এ প্লাস কিনা, বি, সি, এফ কিনা, ঠিক আছে। ইকুয়াল, আমাদের এখানে কাজ করতে হবে কিন্তু শর্ত নিয়ে। ইফ, প্রথম শর্তটা কি কেউ বলতে পারবেন? প্রথম শর্তটা কি হবে? না, এভারেজ। আচ্ছা, এভারেজ আমাদের বের করতে হবে। প্রথম আমরা কোন শর্ত নিয়ে কাজ করব বলতে পারবেন? ফ্লোচার্টের মধ্যে কিন্তু ওই শর্তটা আমি আঁকি নাই, এতটুকুন বললাম। ফ্লোচার্টের প্রথম শর্ত, ফ্লোচার্টের মধ্যে প্রথম শর্তটা ছিল এ প্লাস, কিন্তু এ প্লাস এর পূর্বেও একটা জিনিস চেক করে আসতে হবে। কি বলছিলাম সেটা মনে আছে? এ প্লাস মানে হ্যাঁ ফেইল। আসমার ঠিক বলছেন, ফেইল করছে কিনা, ঠিক আছে। এ প্লাস, আপনি এ প্লাস চেক করার আগে আপনাকে চেক করতে হবে আমি ফেল করছি কিনা। দেখেন, ফেল করার জন্য এখানে কি বলছে, শর্ত কি ফেল করার? ফেল করার শর্ত, শর্ত বলতে যে কোনো একটা বিষয়ে 33-এর কম পেলে ফলাফল হবে এফ গ্রেড। যে কোনো, যে কোনো শব্দ থাকলে আমরা কোন ফাংশন ইউজ করি এক্সেলে? কেউ বলতে পারবেন? যে কোনো ফাংশন থাকলে আমরা, যে কোনো শব্দটা বাংলায় থাকলে ইংরেজিতে এনি, আমরা কোন ফাংশন ব্যবহার করি? শিখছিলাম আমরা এটা। না, ইফ না। ইফ মানে হচ্ছে শর্ত, যদি। হ্যাঁ, অর ব্যবহার করতে হয়, শর্মিষ্ঠা সরকার ঠিক বলছেন, হ্যাঁ। অর ব্যবহার করতে হয়, অর। অরের ব্যবহার হচ্ছে যে কোনো। আর এবং বা সব, সবগুলোর ক্ষেত্রে কোনটা? যে কোনোর বিপরীত কি? সব কিছু লাগবে, সবকিছু। এমপি এটার জন্য হচ্ছে তো এন্ড ফাংশন ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু যে কোনো বলছে, আমরা এখানে অবশ্যই অর ফাংশন ব্যবহার করবো। অর, অর দিয়ে কি চেক করবো বলতে পারবেন কেউ? অর দিয়ে কি চেক করবো? অর দিয়ে কি চেক করতে হবে আমাদের? অর দিয়ে আমাদের চেক করতে হবে বাংলায় 33 থেকে কম পেয়েছে কিনা। কমা, কমা মানে হচ্ছে অথবা। কমা মানে কি? অথবা। অথবা ইংলিশ থেকে 33-এর কম পেয়েছে কিনা। অথবা ম্যাথ, ম্যাথ থেকে 33-এর কম পেয়েছে কিনা। অথবা জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে, জিওগ্রাফিতে 33-এর কম পেয়েছে কিনা। তাহলে এই চারটা জিনিস, চারটা জিনিস মিলে ছিল হচ্ছে এই বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি। এই চারটা সাবজেক্টের যে কোনো একটায় আমরা ব্র্যাকেট শেষ করি, ব্র্যাকেটটা শেষ করে তারপরে বলি। তবে কথাটা কি হবে, এই যে বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি, এই চারটা সাবজেক্টের যে কোনো একটায় যদি 33-এর কম পেয়ে থাকি, তাহলে আমার গ্রেড হবে কি? fail। এতটুকুনের বাংলা কথা হচ্ছে এতটুকুন। অর ফাংশনটার বাংলা কি? বাংলায় বললে আমরা বলবো বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি, এই চারটা সাবজেক্টের যে কোনো একটায় যদি 33 থেকে কম পাই, তাহলে আমার গ্রেড হবে হচ্ছে fail। আপনার কথাটা এইভাবে মাথায় রাখতে হবে। এটা বুঝতে পারছি অর ফাংশনের ব্যবহারটা। অর ফাংশনের ব্যবহারটা না বুঝলে একটু বলবেন কাইন্ডলি, আরেকবার বলবো। আমাদের কোশ্চেনে বলছে যে কোনো একটা সাবজেক্টে যদি আমি 33 কম পাই তাহলে আমি ফেল করব। যে কোনো শব্দটার জন্য আমরা এক্সেলে যে ফাংশনটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে অর। অর ফাংশনে কি করলাম? অর ফাংশনে যেটা করছি, আগে একটা ইফ নিয়েছি, ইফ নিয়ে অর আমরা দেখতেছি বাংলায় 33 থেকে কম কিনা, অথবা ইংলিশে 33 থেকে কম কিনা, অথবা ম্যাথে 33 থেকে কম কিনা, অথবা জিওগ্রাফিতে 33 থেকে কম কিনা।
ইফের ব্যবহারটা কিন্তু এখন আসি নাই। ইফের ব্যবহারটা ওই যে শর্ত, প্রথম শর্ত কি, আপনি যে কোনো একটা বিষয় ফেল করছেন তাহলে আপনার গ্রেড এফ। যে কোনো কাজটা করতেছে হচ্ছে অর, আর আপনি যে ফেল করছেন এফ গ্রেড পাবেন, সেই কাজটা করবে হচ্ছে ইফ। ঠিক আছে, এই যে কমা দিলাম, এই কমাটা ইফ এর কমা দেওয়ার পরে এফ। ঠিক আছে, তাহলে এইখানে আপনার এই যে উপরে উপরে একটা কাজ ছিল যেটা আমরা করি নাই, সেটা হচ্ছে এখানে আপনার আর একটা ইফ আসবে। এই উপরে সবার উপরে একটা ইফ আসবে। এই ইফে আমরা কি চেক করব? ইফে চেক করব এর ইয়া হবে হচ্ছে ফলস, ট্রু হইলে, আর মানে ফেল, এটা হবে ফেল। আর যদি ফলস, এখানে আমরা কি চেক করব? যে কোনো বিষয়, যে কোনো বিষয়ে 33 এর কম কি না। ঠিক আছে, এই জিনিসটা আমাদের শুরুতে চেক করতে হবে। আর যদি 33 কম না পাই, তাহলে আমার গ্রেডিং সিস্টেমের কথাটা তখন আসবে। ঠিক আছে, এর জন্যই আমরা ইফটা নিছি। তাহলে এটা হলো ওই যে আমার ইয়া গেল, একটা একটা কন্ডিশন শেষ হয়ে গেল। একটা কন্ডিশন শেষ হইলে আমাদের এখন পরে এই কন্ডিশন যদি ট্রু না হয়, তাহলে আমাদেরকে এখন কি, আচ্ছা, তাইলে এখানে আমাদের ফেল দেখলাম, ফেল দেখার পরের কন্ডিশন কি? ফেলের পরের কন্ডিশন কি? এই যে 80 কিনা, তাই না? এখন আমাদের হচ্ছে এই ভিউটা শুরু হবে। 80 কিনা, তাহলে আমরা এরপরে 80 কিনা এটা চেক করার জন্য আমাদের একটা কি লাগবে বলেন তো? ইফ লাগবে, ইফ। এই ইফটা কোথায়? ইফটা কোথায় আছে? প্রথম ইফের ভ্যালু ইফ ফলস, এই যে দেখেন, ভ্যালু ইফ ফলস এর মধ্যে, প্রত্যেকটা ইফের ভ্যালু ইফ ফলস এর মধ্যে আরেকটা ইফ আসবে, ইফ। ইফ এখানে আমরা চেক করবো এ প্লাস কিনা। এ প্লাস পাওয়ার শর্ত কি? গড় মান 60 এর বেশি। গড় মান আমরা কিভাবে পাবো? এভারেজ ফাংশন দিয়ে পাবো, এভারেজ, এভারেজ অফ বাংলা, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি। এদের গড় 60 এর সমান অথবা বেশি কিনা, যদি বেশি হয় তাহলে আমাদের এ প্লাস। আর যদি বেশি না হয়, তাহলে এই ইফ এর ভ্যালু ইফ ফলস এর মধ্যে আবার আমাদেরকে আরেকটা ইফ নিতে হবে, ইফ এভারেজ অফ গড়, এভারেজ অফ বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 45 হয়, তাহলে আমার গ্রেডিং হয়ে যাবে বি। একই রকম যদি আমার 45 থেকে বেশি না হয়, তাহলে আমাকে আবার একটা ইফ নিতে হবে, ইফ এভারেজ অফ বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি গ্রেটার দেন ইকুয়াল টু 33, তাইলে আমার কি হবে? সি। আর সবার লাস্টে একটা এফ দিয়ে দিবেন। এটা হচ্ছে, ধরেন যে আপনি গড়েও ফেল করছেন আর কি। ঠিক আছে, গড়েও ফেল করছেন, এটা করার পরে আপনাকে যতগুলো ইফ ততগুলো ব্র্যাকেট সবার লাস্টে, ইফ আছে আমাদের 1 2 3 4টা, তাহলে সবার লাস্টে 4টা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। ক্লোজ করলে এই যে আপনার রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্রটা ছিল। তো সূত্র এখানে আমরা যদি সাদৃশ্য খুঁজতে চাই, তাহলে সাদৃশ্য কিভাবে খুঁজবো?
দেখেন এইখানে এই এতটুকুন কোনটা, এতটুকুন হচ্ছে নিবে, কিন্তু আমাদের এই গ্রেডিং সিস্টেমে 80 আর 70 তো এই কোশ্চেনে নাই, যার জন্য নেওয়া হয় নাই। পরেরটা যখন করব তখন দেখবেন 80 আছে, 70 আছে, সবই আছে। এরপরে আর একটা করবো, ওইটার মধ্যে 80 70 পাবেন। এটার মধ্যে দেখেন এভারেজ, আমরা প্রথমে ছিলাম হচ্ছে এই যে কোনোটার মধ্যে, তাই না? যে কোনো, যে কোনো বিষয়ে 33-এর কম পেলে, এটা বড় না, এটা নেস্টেড ইফ এর অন্যতম ছোট একটা প্রোগ্রাম, অন্যতম ছোট। বড় তো আরো আসবে, দেখবেন 3 লাইন 4 লাইন হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে এত ভয় পায় না, এই জিনিসগুলো একদম সহজ। একটু ভিজুয়ালাইজ করতে পারলে সহজ। আর বুঝতে না পারলে কোশ্চেন করতে হবে, এটা বুঝি নাই, সাথে সাথে করতে হবে। আপনি যত আমার সাথে ইন্টারেক্ট করবেন, আপনারও ক্লিয়ার হবে, আপনার সাথে সাথে আপনার ক্লাসে যারা আছে সবারই ক্লিয়ার হবে। আপনার মনে যে কোশ্চেন, ক্লাসের মোটামুটি 80%-এর মধ্যে একই কোশ্চেন। আগে 20% আছেন যারা একটু বেশি বুঝতে চান বা যাদের একটু কিউরিয়াসিটি বেশি, তাদেরটাও বলা হবে, সমস্যা নেই। যে কোনো বিষয় 33-এর কম পেলে আমরা এফ, তাই না? ফেল। আর যদি ফেল না হয় তখন হচ্ছে আমরা এইখানে আসবো। আর এই যে কন্ডিশনের পার্টটা না, এই যে একটা কন্ডিশনের পার্ট, ঠিক আছে? ধরেন এই যে এই পার্টটা, এখানে যদি আমরা 60 দিই তাহলে ঠিক হয়ে যায়। তারপরে এই যে একটা কন্ডিশনের পার্ট, এটা ধরেন আবার এই যে এরকম একটা, আবার এই যে একটা কন্ডিশনের পার্ট, এটা ধরেন আবার এই যে এরকম, ঠিক আছে? এইভাবে আগাবে। এটাকে বুঝতে পারছি, এটা মোটামুটি একটু বুঝলেই হবে। আমরা এর পরেরটা করার সময় আরো একটু ক্লিয়ার হবে, এটা একটু মাথায় রাখেন। পরেরটা আমাদের আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, তখন আমাদের আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা যে প্রথম যে এক্সাম্পলটা দেখছি, এটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ একটা প্রবলেম আমরা এখনই করব। বুঝতে পারছি সবাই? মানে এটা কি মোটামুটি বুঝতে পারছি? যদি বলেন যে বুঝেন নাই তাহলেও সমস্যা নাই, এটাও বলতে পারেন যে বুঝি নাই স্যার, 100% বুঝি নাই, সেটাও বলতে পারেন। ঠিক আছে, বাট কথা বলতে হবে, কথা না বললে সমস্যা। আচ্ছা, বুঝি নাই। এখন আপনার প্রতি আমার কয়েকটা কোশ্চেন আছে। এটা হচ্ছে মানে কোন পার্টটা বোঝেন নাই, এটা একটু বলতে হবে। কোন পার্টটা বুঝতে পারেন না? ফারজানা হোসেন তনিমা, একটু বলতে হবে যে কোন পার্টটা কোন বুঝেন নাই। পুরো সূত্রই বুঝেন নাই, নাকি সূত্রের একটা অংশ, এখানে এখানে কেন ইফ দিলেন, এখানে কোন এভারেজ দিলেন, এরকম কোন প্রশ্ন, নাকি একদমই বুঝেন না? একটু বলতে হবে। সিনট্যাক্স বুঝেন নাই, আচ্ছা। এখানে সিনট্যাক্স হচ্ছে ইফের সিনট্যাক্স, আর কিছু না। ইফের সিনট্যাক্স যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন। আমি সূত্রটা তাহলে আরেকবার করি একদম শুরু থেকে। এবার তাহলে আমরা আগে কোশ্চেনটা পড়ি, সবারটাই থাক, সবার কোশ্চেনের আনসার হয়ে যাবে। কোশ্চেনটা আমরা পড়ি। কোশ্চেনের প্রথমেই বলছে যে কোনো একটি বিষয় 33-এর কম। আমাদের কোশ্চেন হচ্ছে, কোশ্চেন কই? কোশ্চেন কেটে গেছে। এটা হলো আমাদের কোশ্চেন। কোশ্চেনের 2 নম্বর শর্ত কি বলছে?
যে কোনো একটা বিষয়ে 33-এর কম পেলে ফলাফল এফ গ্রেড হবে। আপনি যখনই রেজাল্টের কাজ করতে যাবেন সবার প্রথমে ফেলের কাজটা করবেন। কোন ফেল? যে কোনো বিষয় 33-এর কম, এটা অনেক জায়গায় বলা থাকে, অনেক জায়গায় বলা থাকে না। বলা না থাকলে বুঝে নেবেন 33-এর কম হলে সে ফেল করবে, যে কোনো একটা সাবজেক্টে 33-এর কম হলে সে ফেল করবে। এবং এই যে কোনো একটা সাবজেক্টে 33-এর কম হলে ফেল, এই কাজটা কখন করতে হবে? একদম সূত্রের শুরুতে। তাহলে এই কাজটা আমরা সবার প্রথম করব। সবার প্রথমে একটা ইফ নিব, কারণ এটা একটা বাছাই করা, তাই না? যে আমাদের যে কোনো একটা সাবজেক্টে কেউ ফেল করছে কিনা। যে কোনো ইফ এর কন্ডিশন, এখন আমরা কোথায় আছি? ইফ এর কন্ডিশনের মধ্যে আছে, কিন্তু কন্ডিশন লজিক্যাল টেস্ট, ক্রাইটেরিয়া কন্ডিশন লজিক্যাল টেস্ট একই কথা। তো এই লজিক্যাল টেস্টের মধ্যে আমাদেরকে কি করতে হবে? যে কোনো বিষয়ে চেক করতে হবে। যে কোনো বিষয়ের জন্য আমাদের লজিক্যাল টেস্টের মধ্যে অর ফাংশন নিয়ে আসতে হবে। অর ফাংশন দিয়ে আমাদের কি দেখতে হবে? অর ফাংশন দিয়ে আমাদেরকে দেখতে হবে যে কোনো সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে বাংলা। বাংলায় আমি 33-এ কম পেয়েছি, বাংলা 33-এ কম পেয়েছি কিনা এটা নেওয়ার পর একটা কমা দিতে হবে। তারপরে দেখতে হবে ইংলিশ থেকে কম পেয়েছি কিনা। তারপরে দেখতে হবে ম্যাথের থেকে কম পেয়েছি কিনা। তারপরে দেখতে হবে জিওগ্রাফি থেকে কম পেয়েছি কিনা। এই যে অরটা আমরা শেষ করলাম, এই অরটা আমাদের কোথায় আছে? এই অরটা আছে হচ্ছে ইফ এর লজিক্যাল টেস্টের মধ্যে, অর্থাৎ ইফ এর কন্ডিশন বা ইফ এর ক্রাইটেরিয়ার মধ্যে আমরা আছি। বুঝতে পারছি আমরা এতক্ষণ কোথায় আছি? এই ইফ এর ক্রাইটেরিয়ার ভিতরে। ক্রাইটেরিয়াটা কেবল শেষ হইলো। কি শেষ হইলো? যে কোনো বিষয় 33-এর কম কিনা। যদি এই ঘটনা ট্রু হয়, ক্রাইটেরিয়া শেষ। এখন কোন পার্ট লিখবো? ভ্যালু ইজ ট্রু পার্ট লিখবো। যদি এই ঘটনাটা ট্রু হয় তাহলে কি হবে? আউটপুট কি আসবে বলেন তো? যে কোনো একটা বিষয় 33-এ কম পেয়েছি, এটা সত্য হয়ে গেছে বা কন্ডিশন মিলে গেছে, তাহলে আমার আউটপুটে কি আসতে হবে? আউটপুটে আসতে হবে ফেল। তাহলে আমরা ভ্যালু ইজ ট্রু, এই ইফ এর ভ্যালু ইজ ট্রু পার্টের মধ্যে লিখে দিব ফেল। তাহলে ভ্যালু ইজ ট্রু লেখা শেষ। এখন আমরা কোথায় আছি? ভ্যালু ইজ ফলস। ভ্যালু ইজ ফলস এর মধ্যে আছি। এখন বলেন, আমি যে কোনো বিষয়ে বলছিলাম যে যদি যে কোনো বিষয়ে 33-এর কম পাও তাহলে ফেল করবা। কন্ডিশনটা ট্রু হইলে আউটপুট ফেল আসবে। আর কন্ডিশন ফলস হয়েছে তার মানে কি? এই কন্ডিশনটা ফলস হয়েছে তার মানে কি কেউ বলতে পারবেন? চ্যাট বক্সে লিখেন তো। হ্যাঁ, এই কথাটার মানে হচ্ছে আমরা বলতেছিলাম যে কোনো বিষয়ে 33-এর কম পেলে সে ফেল। এই কন্ডিশনটা ট্রু হইলে ফেল আসবে। আর কন্ডিশনটা ফলস, কন্ডিশনটা ফলস হওয়া মানে সে সকল সাবজেক্টেই 33 থেকে বেশি পেয়েছে। সমস্ত সাবজেক্টে সে 33 থেকে বেশি পেয়েছে, তার মানে সে পাস করছে। আর যে পাস করছে তারই তো গ্রেডিং করা সম্ভব। যে ফেল করে তার তো গ্রেডিং হয় না, যে পাস করে তারই গ্রেডিং হয়। তাহলে এখন গ্রেডিং করতে গেলে ওই যে আমরা দেখছিলাম আমাদের গ্রেডিং সিস্টেমে কয়টা ধাপ আছে? এই প্রবলেমের জন্য 3টা ধাপ। প্রথম ধাপ কি? 3টা ধাপের মধ্যে প্রথম ধাপটা কি? 60 থেকে 100-র মধ্যে কিনা। তাহলে আমরা বলছিলাম যে প্রত্যেকটা ধাপের জন্য আমরা একটা করে ইফ নিব, প্রত্যেকটা গ্রেড বের করার জন্য আমরা একটা করে ইফ নিব। এবং গ্রেডিং করার সময় উপর থেকে নিচের দিকে করবো, অর্থাৎ এ প্লাস থেকে ডির দিকে, এইভাবে গ্রেডিং গুলা বাছাই করবো ইফ করতে। যার জন্য আমরা প্রথমে দেখতেছি একটা ইফ নিচ্ছি। এই ইফটা কার মধ্যে নিচ্ছি বলতে পারবেন? এখন আমরা কার মধ্যে আছি? এখন আছি আমরা ওই যে প্রথম ইফের ভ্যালু ইফ ফলস পার্টের ভিতরে। ভ্যালু ইফ ফলস, প্রথম ইফের ভ্যালু ইফ ফলস এর মধ্যে আমরা, অর্থাৎ এই যে এখন ধরেন এটা হচ্ছে প্রথম ইফ, এই ইফের এটা তো ভ্যালু ইফ ফলস পার্ট, এই ভ্যালু ইফ ফলস পার্টের মধ্যে আবার একটা ইফ নিচ্ছি। তাহলে ভ্যালু ইফ ফলস এর মধ্যে আবার একটা ইফ নিলাম।
তাহলে এই ইফ এর আবার কি হবে, একটা লজিক্যাল টেস্ট হবে, একটা ভ্যালিড ট্রু হবে আর একটা ভ্যালিড ফলস থাকবে। এই ইফ এর লজিক্যাল টেস্ট কি হবে তো বলুন তো? এখানে কি অ্যান্ড অর লাগবে? মার্কস গ্রেটার দেন 33? না, এখনো হয় নাই। আমরা এই যে এ প্লাস বের করতে যাচ্ছি, তিনি তো পাস করছেন আমরা জানি, এখন পাস করলে তার গ্রেড কি হবে? গ্রেড আমরা উপর থেকে শুরু করব, এ প্লাস পেয়েছেন কিনা, বা বি পেয়েছেন কিনা, বা সি পেয়েছেন কিনা। এ প্লাস বের করার জন্য আমরা কি করব? কোশ্চেনে বলা আছে গড় নাম্বার 60 বা তার বেশি হলে ফলাফল হবে এ প্লাস। তাহলে আমাদেরকে, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এভারেজ বের করতে হবে। এভারেজ বের করার জন্য আমরা এভারেজ ফাংশন ব্যবহার করব। এভারেজ, এভারেজ কাদের? বাংলা ইংলিশে, বাংলা ইংলিশ ম্যাথ জিওগ্রাফি। এই যে একটা এভারেজ, কতর বেশি হবে? কত সমান অথবা বেশি হইলে এ প্লাস হবে? এটা হলো কন্ডিশন, কতর সমান হইতে হবে, সমান অথবা বেশি। কত মার্কসের? 60 গ্রেটার দেন ইকুয়াল টু 60 হলে এই ইফটা আমাদের, এই ইফের লজিক্যাল টেস্ট শেষ। এই ইফের লজিক্যাল টেস্ট শেষ যদি এই কন্ডিশনটা ট্রু হয়, এভারেজ 60 এর সমান অথবা বেশি। এখানে 80 নাই, হ্যাঁ, এই কোশ্চেনের স্ল্যাবে কোনো 80 মার্কস নেই, 60 থেকে 100 এই কোশ্চেনের জন্য। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ভ্যালিড ট্রুর মধ্যে কি হবে? এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ভ্যালিড ট্রুর মধ্যে কি লিখবো আমরা? এ প্লাস, হ্যাঁ, ভ্যালিড ট্রুর মধ্যে আমরা লিখবো এ প্লাস। এ প্লাস, ভ্যালিড ট্রু শেষ। তাহলে এখন আমরা কোথায় আছি ইফের? এখন কোন ইফের মধ্যে আছি? এখন আছি এই যে এই ইফের মধ্যে। এই ইফের, এখন আমরা এই ইফ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এই ইফটা নিয়ে আমরা কাজ করতেছি। এই ইফের কোথায় আছি? এই ইফের ভ্যালিড ফলস এর মধ্যে আছি। এই ভ্যালিড ফলস এর, এই ভ্যালিড ফলস এখানে আসা মানে কি? আমরা বলতেছিলাম যে এভারেজ যদি 60 অথবা তার বেশি হয় তাহলে আমার গ্রেড আসবে এ প্লাস। যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায় অর্থাৎ ম্যাচ করে যায় তাহলে আমার গ্রেড আসবে এ প্লাস। আর ম্যাচ না করলে অর্থাৎ কন্ডিশন ফলস হলে তখন কি হবে? ভ্যালিড ফলস এর মধ্যে কি হবে? কি হবে সেটা দেখার জন্য আপনাকে এই যে এখন আবার এই গ্রেডিং সিস্টেমের মধ্যে আসতে হবে, দেখতে হবে আমি তো এ প্লাস পাই নাই, তাহলে আমার হাতে আর কয়টা গ্রেড আছে? এ প্লাস না না পাইলে কয়টা গ্রেড? এই যে কোনো বিষয়ে 3300 কম পেলে কিন্তু আমাদের হয়ে গেছে, এফ গ্রেড চেক করা হয়ে গেছে। এখন আমি জানলাম আমার, আমি এ প্লাস পাচ্ছি না, তাহলে আমি আমি আর কি কি পাইতে পারি? বি আর সি। বি আর সি পাবো। এফ কিন্তু আমাদের হয়ে গেছে বের করা। বি আর সি পাবো, বি আর সি পাইলে আমাদেরকে এখন ওই বি আর সি এর মধ্যে যে কোনো একটা আমাদের পাইতে হবে, তাই তো? তাহলে এই যে বাছাই করতেছি, বাছাই করার জন্য আমাদেরকে আবার একটা ইফ, এই এই ইফটার ভ্যালিড ফলস পার্টের মধ্যে আবার একটা ইফ নিতে হবে, দেখতে হবে আমি বি গ্রেড পাবো কিনা। বি গ্রেড পাওয়ার জন্য একই রকম আবার এভারেজ দেখতে হবে। এভারেজ, এই নাম্বার গুলার এভারেজ গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে? 45। 45-এর বেশি হইলে লজিক্যাল টেস্ট শেষ। এই লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় তাহলে আমার গ্রেড কত হবে? ভ্যালিড ফলস, ভ্যালিড ট্রুর মধ্যে আমরা কি লিখবো? ভ্যালিড ট্রুর মধ্যে লিখবো বি। আর যদি আমরা এই কন্ডিশনটা কখনো ফলস হয়, কন্ডিশনটা যদি কখনো ফলস হয় অর্থাৎ আমরা বলতেছিলাম যে এভারেজ যদি 45 বা তার বেশি হয় তাহলে গ্রেড হবে বি। আর এভারেজ যদি 45 বা তার বেশি না হয় অর্থাৎ 45-এরও কম পাইছি, এ প্লাসও পাই নাই, এইখানে আসছি, তার মানে কি আমি ফেলও করি নাই, আমি এ প্লাসও পাই নাই, আমি বি গ্রেডও পাই নাই, এই ভ্যালু ফলস এর মধ্যে যখন আসছি, তাহলে নেক্সট গ্রেড কি হবে? নেক্সট গ্রেড আমার হাতে কি আছে? শুধু সি আছে, তাই না? তাহলে আমার হাতে অপশন আছে কয়টা এখন?
অপশন আছে একটাই, একটাই ডেট বাকি আছে, সি। তার মানে হচ্ছে যখন দেখবেন আপনার কাছে এখন তার বাছাই করার সুযোগ নেই, একটা ডেটই হাতে আছে, তাহলে এখানে আর নতুন করে ইফ নেওয়ার দরকার নেই, এখানে সরাসরি সি লিখে দিবেন। তো আগের সূত্রে আমরা চারটাই ব্যবহার করছিলাম, চারটা ইফের প্রয়োজন পড়ে না, ওইটা মানে মানে কন্টিনিউয়াসলি করতে করতে হয়ে গেছে। এই তিনটা ইফ দিয়ে এই প্রবলেমটা হয়ে যাবে। ঠিক আছে, তিনটা ইফ ছিল, তিনটা ব্র্যাকেট লাস্টে, এটা দিয়ে দিবেন, তারপর এটা ব্যাক করে দেবেন। সূত্রে কোনো সমস্যা হবে না, রেজাল্টের কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? ইফ কতক্ষণ ব্যবহার করব? যতক্ষণ আমার কাছে মিনিমাম দুইটা অপশন হাতে আছে, দুইটা অপশন থেকে যে কোনো একটা আমার পসিবল, এরকম সিচুয়েশন থাকলে তখন আমরা ইফ ব্যবহার করব। যখন আমার হাতে একটাই অপশন, তখন আর ইফ ব্যবহার করার দরকার নেই, সরাসরি আমরা মান বসা দিব। এখন এটা বুঝতে পারছেন কিনা? এরপর যদি কারো সমস্যা থাকে বলবেন, যদি কারো সমস্যা থাকে বলবেন টাইম। এটা কি বুঝতে পারছি সবাই? এটা বুঝতে পারছি? এটা বুঝতে পারলে এই সূত্রটা একটু সবাই আইদার ছবি তুলে নেবেন অথবা খাতায় একটু বা এক্সেলে একটু সূত্রগুলো নিজের সাথে সাথে করে ফেলবেন। এরপরের কাজটা আপনাদের আবার কিছুটা করতে হবে, এখন একটা শিট দিব, এটা আবার আপনাদের একটু করতে হবে। এখানে রেজাল্ট শিটটা, একই শিট, হুবহু একই শিট, শুধু এখানে স্ল্যাবটা একটু বড় করা আছে, একদম ৮০ থেকে শুরু করা, ৮০ থেকে ৪০ পর্যন্ত একটু বড় করে করা।
আচ্ছা, আমি এতক্ষণ কথা বলতেছি, কেউ শুনতে পারেন নাই? কেবল খেয়াল করলাম আনমিউট করা, মিউট করা ছিল। আপনাদের হোয়াটসঅ্যাপে একটা শিট দেওয়া হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন? সবাই হোয়াটসঅ্যাপে একটু দেখেন, হোয়াটসঅ্যাপে একটা শিট দেওয়া আছে, একই রেজাল্ট শিট, কিন্তু এইখানে ফোর্থ সাবজেক্ট নামে নতুন একটা কলাম অ্যাড করা হয়েছে। এবং এখানে গ্রেড দিকটা বলা আছে হচ্ছে এ প্লাস এ, এ মাইনাস বি, সি, ডি, আর যে কোনো বিষয়ে 33 কম পেলে, যে কোনো বিষয়ে না, হ্যাঁ যে কোনো বিষয় আর কি, হ্যাঁ যে কোনো বিষয়ে 33 কম পেলে গ্রেড হবে এফ। তো যেটা বলতেছিলাম, এখানে গ্রেডিং আছে কয়টা? 3 3 6 আর একটা 7টা। আগেরটায় কটা ছিল? আগেরটা ছিল 4টা গ্রেডিং। সেখানে রেজাল্টে ইফ লাগছে কয়টা? 3টা। 4টা গ্রেড ছিল, ইফ লাগছে কয়টা? 1টা 2টা 3টা। তাহলে যতগুলো গ্রেড তার থেকে ইফ লাগছে একটা কম। এইখানে আপনার গ্রেড আছে কয়টা? 7টা। তাহলে রেজাল্ট বের করার জন্য আপনার ইফ লাগবে 7টা থেকে একটা কম, 6টা। তাহলে এই সূত্রটা কিন্তু আরো বড় হবে। তাহলে আমরা এইগুলাকে এইখানে না লিখে একটু নিচের দিকে লিখি। ধরেন এইখানে লিখে দিলাম, আর এই জিনিসটাকে আনমার্কস করে এটাকেও কাট করে আমরা নিচে লিখে দিই, বা এই পাশেই লিখে দিই, যেহেতু স্পেশাল। ঠিক আছে, এখন দেখেন, টোটাল টোটাল বের করতে বলছে। শর্ত বলি 1 নাম্বার, টোটাল বের করতে বলছে। 1 নাম্বার শর্তে বলছে টোটাল বের করতে হবে। তাহলে টোটাল বের করার সময় ফোর্থ সাবজেক্ট সহ যখন আমরা টোটাল বের করতে যাই, ফোর্থ সাবজেক্টের মার্কস যোগ করার নিয়ম কি কেউ বলতে পারবেন? ফোর্থ সাবজেক্টের মার্কস কতটুকুন টোটালের সাথে যুক্ত হয়? না, ওটা গ্রেড, মার্কস এর কথা বলছি, মার্কস। চলো জিপি যুক্ত হয়, জিপি, গ্রেড পয়েন্ট। না হয় নাই, 40% হয় নাই। একটু উল্টো বলে ফেলছেন আর কি, কাছাকাছি কিন্তু উল্টাই ফেলছেন। না, আপ টু 40 না। আপ টু 40 মানে হচ্ছে 40 পর্যন্ত, 0 থেকে 40, সেটার মানে হচ্ছে আপ টু 40। না না, 50 থেকে 59 হবে না। হ্যাঁ, 40-এর উপরে আমি যে মার্কসটা পাবো সেটা হচ্ছে আমার যোগ হবে। ঠিক আছে, বুঝতে পারছি? মানে আপনি এখানে ফোর্থ সাবজেক্টে ইনি কত পাইছেন? 65। একজন পেয়েছে 65। তাহলে তার টোটালে মার্কস কত হবে? 65 মাইনাস 40, কত থাকে? 25 মার্ক থাকে না? এই 25 মার্ক হচ্ছে টোটালের সাথে যুক্ত হবে। টোটালের কাছে এই 25 মার্ক যাবে। ঠিক আছে, আবার কেউ একজন পেলো 30, তার ক্ষেত্রে কত যাবে টোটালের কাছে? তো বলতে পারবেন? কেউ একজন মার্ক পেয়েছে 30, তার ক্ষেত্রে কত যাবে তাহলে? হ্যাঁ, তার ক্ষেত্রে যাবে 0। কেন 0? কারণ কথাটা হচ্ছে যদি আপনি 40 থেকে বেশি পান, 40-এর বেশি যা পাবেন সেটা টোটালের সাথে যুক্ত হবে। আপনি পেয়েছেন তো 40 থেকে কম, আপনি 40 থেকে কম পাইছেন, তাহলে টোটালের কাছে যাবে হচ্ছে 0। যদি আপনি 40 থেকে বেশি পান, তাহলে আপনার মার্কস থেকে 40 বিয়োগ করে দিবেন, বিয়োগ করে দিয়ে যা থাকবে সেটা টোটালের কাছে যাবে। আর যদি কম পান তাহলে যাবে হচ্ছে 0। ঠিক আছে, এই কাজটা আমাদের ইফ দিয়ে করতে হবে। তাহলে এখানে আমার দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা থেকে যে কোনো একটাকে বাছাই করতে হবে। বাছাই করার রাস্তা আছে, কি বাছাই? 40 থেকে বেশি হইলে এক ধরনের যোগ হবে। ফোর্থ সাবজেক্টে যদি আমি 40 থেকে বেশি পাই, তাহলে যোগ করার সময় ফোর্থ সাবজেক্টের মার্কস থেকে 40 বিয়োগ দিয়ে যা থাকবে সেটা অন্যান্য কম্পালসরি মার্কসের সাথে যোগ করব। আর ফোর্থ সাবজেক্টে যদি 40 থেকে বেশি না পাই, তাহলে শুধুমাত্র কম্পালসরি সাবজেক্ট গুলাকে আমরা যোগ করব।
তাহলে আমরা কি করব, ইকুয়াল কি দেখবো, ইফ কি দেখবো, লজিক্যাল টেস্টে কি দেখবো, ফোর্থ সাবজেক্টের মার্কসটা 40 থেকে বড় অথবা সমান কিনা। যদি 40 থেকে বড় অথবা সমান হয় তাহলে আমরা কি করব, ফোর্থ সাবজেক্টের মার্ক থেকে 40 বিয়োগ করে দিব। এটা হলো ভ্যালু ইফ ট্রু। আর ভ্যালু ইফ ফলস এর মধ্যে কি হবে, যদি কন্ডিশনটা ফলস হয়। আচ্ছা, এই যে এটা তো আমরা টোটাল বের করতেছি তাই না, তাহলে ফোর্থ সাবজেক্টের এই মার্কসটা বের করলাম, এই মার্কসের সাথে কারা যোগ হবে, এই মার্কসের সাথে কারা যোগ হবে, কারা যোগ হবে বলেন তো, কম্পালসারি সাবজেক্ট গুলো যোগ হবে না। তাহলে কম্পালসারি সাবজেক্ট কি কি আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি। আর যদি না হয়, আর ভ্যালু ফলস এর মধ্যে কি হবে, ভ্যালু ফলস এর মধ্যে শুধুমাত্র ভ্যালু ফলস যাওয়া মানে কি, এই কন্ডিশনটা ফলস হয়েছে, এই কন্ডিশন ফলস হওয়া মানে কি, লজিক্যাল টেস্টটা ফলস হয়েছে, লজিক্যাল টেস্ট ফলস হওয়া মানে হচ্ছে আপনি 40 থেকে বেশি পান নাই, আপনি 40 থেকে কম পেয়েছেন, তাহলে আপনার শুধুমাত্র কম্পালসারি সাবজেক্ট গুলোর মার্কস যুক্ত হবে। ঠিক আছে, এটা দিয়ে আমরা ব্র্যাকেট শেষ করব। এটা অনেক বড় হয়ে গেল, আর একটু ছোট করে করা যেত, আমরা ভেঙে চুরে করলাম আর কি। টেনটা দিব, এটা দিয়ে এটা করে দেবো। ঠিক আছে, টোটালের সূত্র বুঝতে পারছি সবাই। দেখেন টোটালের সূত্রটা কারোর সমস্যা আছে কিনা, থাকলে একটু বলবেন, টোটালের সূত্র বুঝি নাই এমন তো আছেন কিনা। টোটালের সূত্র যদি কেউ না বুঝে থাকেন একটু রেসপন্স করবেন। আর যদি বুঝে থাকেন সেটাও রেসপন্স করতে পারেন। মানে এটি কি বুঝছেন নাকি বুঝেন নাই, কি বুঝবো। আচ্ছা, সূত্রটা বেশ বড় হয়ে গেল, হ্যাঁ আমরা এই সূত্রটাকে তাহলে একটু কেটে ছোট করে করি। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, সাম করে ফেলি, সাম, এটা আবার একটু অন্যভাবে করি, সাম কম্পালসারি সাবজেক্ট গুলোকে যোগ করে ফেলি, কম্পালসারি সাবজেক্ট গুলোকে যোগ করলাম। ঠিক আছে, যোগ করে এর সাথে ফোর্থ সাবজেক্ট কারো ক্ষেত্রে যোগ হবে, বা ফোর্থ সাবজেক্টে যদি 40 থেকে বেশি পাই তাহলে যোগ হবে, আর না হলে তো হবে না। তাহলে আমরা যোগ ইফ, ইফতে কি দেখবো, ফোর্থ সাবজেক্ট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 40 কিনা। যদি 40 হয়ে থাকে তাহলে কত যোগ হবে, ফোর্থ সাবজেক্ট মাইনাস 40। আর যদি 40 থেকে বেশি না পাই তাহলে আমাদের কত যোগ হবে, শূন্য। তাহলে শূন্য দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করবো। এতটুকু লিখলেও কিন্তু আপনার সূত্রটা হয়ে যাবে, এই সূত্রটা অনেক ছোট। ঠিক আছে, আগে রেজাল্টই আসবে। এগুলো একটু কেটে দিই তাহলে বুঝতে পারবেন। এটা যা করলাম এই যে আগেতেই আসছে, এটাও লিখতে পারেন বা আগে যে লিখলাম সেটাও লিখতে পারেন, যেটা চয়েস। ইফ দিয়ে আমরা শুধু দেখতেছি আমরা 40-এর থেকে বেশি পেয়েছি কিনা ফোর্থ সাবজেক্টে। প্রথমে আমরা কম্পালসারি সাবজেক্ট একটা যোগ করছি, যোগ করে রাখছি, এটা তো সবার জন্যই যোগ হবেই। আর ফোর্থ সাবজেক্টের যোগের সময় দেখতেছি যে যদি ফোর্থ সাবজেক্টের মান 40-এর বেশি অথবা সমান হয় তাহলে সেই মান থেকে 40 বিয়োগ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে এই যে যোগ হবে, সেটা যোগ হচ্ছে সামের সাথে, কম্পালসারি সাবজেক্টের সাথে। আর যদি 40 থেকে বেশি না হয় তাহলে আমার কত যোগ হবে, শূন্য।
সেই শূন্যটা এই যে যোগ চিহ্নের মাধ্যমে কম্পালসারি ভার্বের সাথে যোগ হচ্ছে। দেখেন এটা আমার কাছে আরো সহজ মনে হয় আগেরটা থেকে, এটা আরো ছোট এবং কথার সাথেও আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যেভাবে বলতেছি তার সাথে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় সূত্রটা। এটা বুঝতে পারছি কিনা দেখেন, বা দুইটা যে কোনো একটা বুঝতে পারলেই হবে, আপনারা যেটা যেটা ইউজ করে আপনার কাছে সহজ মনে হয়। ঠিক আছে, দেখেন বুঝতে পারছি কিনা। আচ্ছা, তাহলে যদি বুঝতে পারেন আমাকে এখন রেজাল্টের এই গ্রেডটা বের করে দিতে হবে। এটা একটু ট্রাই করেন তাহলে, যারা যারা বুঝতে পারছেন এটা একটু ট্রাই করেন, রেজাল্টটা বের করার ট্রাই করেন, দেখি কে কে পারেন। যদি কারো হয় একটু বলবেন, স্ক্রিন শেয়ার করে আমরা দেখবো রেজাল্টটা কেউ করতে পারবেন কিনা। আগেরটাই শুধু ইফের, আগেরটাই আমাদের 3টা ইফ লাগছিল, এখানে আমাদের 6টা ইফ লাগবে। 6টা ইফ দিয়ে আর স্ল্যাব গুলো একটু বড় করে নিতে হবে। শুরু হবে 80 থেকে বড় কিনা, তারপরে স্ল্যাবটা কন্ডিশন হবে 70 থেকে বড় কিনা, তারপরে কন্ডিশন হবে 60 থেকে বড় কিনা, তারপরটা 50 থেকে বড় কিনা, এইভাবে আগাইতে হবে। যারা যারা বুঝতে পারছেন আগে সূত্রটা, যারা বলছেন যে বুঝতে পারছি, বা যে যে বুঝতে পারছেন একটু নিজে ট্রাই করেন তো দেখি পারেন কিনা। এটাই আমাদের আজকে শেষ কাজ, এই এই রেজাল্টটা করলে আমাদের হয়ে যাবে। আপনি রেজাল্টটা করবেন হচ্ছে টোটালের ভিত্তিতে, টোটালের এভারেজ করবেন। টোটালে যেটা পেয়েছেন না, এই টোটালের এটাকে এভারেজ করবেন। এভারেজ করে অর্থাৎ টোটালকে কত দিয়ে ভাগ দিবেন। 4 সাবজেক্ট থাকলে ধরেন আপনার এখানে কম্পালসারি সাবজেক্ট আছে 4টা আর 4 সাবজেক্ট আছে একটা, টোটালের এভারেজ করতে গেলে কত দিয়ে ভাগ দিবেন। এই টোটালকে 4 দিয়ে ভাগ করবেন। টোটালকে 4 দিয়ে ভাগ করে দেখবেন সেই মানটা এ প্লাসের মানে 80 থেকে বড় কিনা। টোটালকে 4 দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে ভাগ করে দেখবেন সেটা, আমি একটা করে দিই, আমি ইফ ছাড়া মানে ইয়া ছাড়া করতেছি, ফেল ছাড়া, শুধু এ প্লাস কিভাবে বের করবেন সেটা দেখাচ্ছি। ইফ টোটাল ভাগ 4 গ্রেটার দেন ইকুয়াল টু 80, তাহলে আপনার এইটা হবে এ প্লাস। শুধু এতটুকু করে দিলাম, বাকিটা আপনাদের করতে হবে। আমাদের কিন্তু যে কোনো একটা সাবজেক্টে ফেল কিনা সেটাও চেক করতে হবে, বলে দিলাম। যে কোনো একটা সাবজেক্টে ফেল কিনা এটাও চেক করতে হবে। এটা একটু ট্রাই করেন, হ্যাঁ। সমস্যা হলে আমাকে চ্যাট বক্সে বলবেন যদি কোনো সমস্যা, একটু ট্রাই করেন।
ওকে, হয়েছে? যদি কারো হয়ে থাকে একটু চ্যাট বক্সে বলবেন। কেউ কি কমপ্লিট করতে পারছেন এটা? না, আপনার স্ক্রিন শেয়ার দিতে হবে, আমি তো অ্যাপ্রুভ করবো না এটা। আপনার স্ক্রিন শেয়ার দিতে চাইলে আগে, আপনার স্ক্রিন শেয়ার দিতে চাইলে আগে চ্যাট বক্সে বলতে হবে বারবার। স্ক্রিন শেয়ার করতে চাইলে আগে একটু চ্যাট বক্সে বলেন, তারপরে স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা, এমডি আমিনুল ইসলাম, আপনি বারবার রিকোয়েস্ট করতেছেন কেন রিমোট কন্ট্রোলের জন্য? আচ্ছা, রৌনক রৌনক বলেন মনে হয়। রৌনক একটু স্ক্রিন শেয়ার করেন তো আপনার। রৌনক ইসলাম, রিফাত। কি দেখতেছেন যে এখানে এন্ড দিয়ে কি বুঝাইলেন? এন্ড, আপনি একটু কথা বলেন তো রৌনক, একটু আনমিউট করে কথা বলেন, একটু আনমিউট করে কথা বলেন। স্যার এন্ড দিয়ে হচ্ছে এটা মানে 33-এর উপরে বা সমান বা উপরে যেগুলো হয়েছে সেগুলো আর কি, মানে পরবর্তীতে ভ্যালু ট্রু হলে আর কি সেটা দেখাবে। না, এন্ড এর কি হলো? এন্ড এর কি হবে ঠিক বুঝিনি। স্যার এন্ড দিয়ে দিয়েছে হচ্ছে স্যার এই যে ভ্যালু গুলো হচ্ছে স্যার 33-এর উপরে, যে এটা 33-এর উপরে অথবা এটা 33-এর উপরে এটা 33-এর উপরে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমার এইটা দেখাবে আর কি, তারপরে শর্তটা আর কি দেখাবে, আর যদি ফলস হয় সেক্ষেত্রে হচ্ছে স্যার ফেল দেখাবে। এটা দিয়ে না, আপনি একটু উল্টা করছেন, হ্যাঁ, একটু উল্টা করে ফেলছেন। মানে আমরা অর দিয়ে করতেছিলাম, আপনি এন্ড দিয়ে করছেন। এন্ড দিয়ে দেখতেছেন পাস কিনা। পাস করলে 80-এর বেশি পেলে এ প্লাস, 70-এর বেশি পেলে এ, 60-এর বেশি পেলে এ মাইনাস, বি, সি, ডি। আবার এখানে এফ কেন? এটা হচ্ছে স্যার লাস্টেরটা যে এটা আচ্ছা, এটা তো ইফের শর্তটা আর কি লাস্টেরটা। এভাবে স্যার হবে না করলে? এইভাবেও আশা করি হবে। ইফ কতগুলো লাগলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইফ লাগছে না? এটা হওয়ার কথা, কিন্তু হ্যাঁ এটা স্যার একটু আমরা রেজাল্টও আমরা এতক্ষণ যেটা শিখছি তার সাথে একটু বিপরীত হয়ে গেল আর কি। হ্যাঁ স্যার আপনি অড আপনার দিলে মতো হচ্ছে করছেন। স্যার, অড দিলে হচ্ছে স্যার ট্রুতে হচ্ছে স্যার এটা দিতে হবে, এটা মানে এফটা দিতে হবে ট্রুতে। হুম, হুম, হুম। এই যে একজন করছেন নোট দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনারটা হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা, আশরাফ আলী, আপনি কি স্ক্রিন শেয়ার করবেন? আপনারটা আমাদের সাথে হচ্ছে। আশরাফ আলী, এমডি আশরাফ আলী, আপনি কি স্ক্রিন শেয়ার করেন? এমডি আশরাফ আলী, একটু কথা বলতে পারেন, আনমিউট করে একটু কথা বলতে পারেন। এমডি আশরাফ আলী মনে হয় নেই, না? আচ্ছা।
ও আচ্ছা, সরি, মিউট করে রাখছিলাম, তাই তো। আচ্ছা, এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে 33-এর কম পেয়েছি কিনা এই কন্ডিশনটা চেক করতেছি। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি হবে বলতে পারবেন? এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে? ফেইল হবে। হ্যাঁ, তার মানে যে কোনো একটা সাবজেক্ট আমি ফেল করলে ওভারঅল আমার রেজাল্ট আসবে ফেল। তো এতটুকুন হচ্ছে আমাদের ফেল চেক করা, আমি ফেল করছি কিনা। এই কন্ডিশনটা ট্রু হওয়া মানে হচ্ছে আমি ফেল করছি, অর্থাৎ যে কোনো একটা সাবজেক্টে 33 থেকে কম পাইছি। এই কন্ডিশনটা ফলস, এই কথাটা মানে কি? আমি কোনো সাবজেক্টেই 33 থেকে কম পাই নাই, তার মানে কি? আমি সকল সাবজেক্টেই 33 থেকে বেশি পাইছি, তাই না? কোন একটা সাবজেক্টে আমি 33 থেকে কম পাই নাই, তার মানে আমি সকল সাবজেক্টেই 33 থেকে বেশি পাইছি। আর সকল সাবজেক্টেই যদি আমি 33 থেকে বেশি পাই, তার মানে অবশ্যই আমি পাস করছি। পাস করলে আমার একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা কি হইতে পারে? এ প্লাস, এ, এ মাইনাস বি, সি অথবা ডি হইতে পারে। তাহলে আমরা বলছিলাম আমরা সবসময় উপর থেকে শুরু করব, এ প্লাস দিয়ে চেক করব। তাহলে আমার হাতে এখন রেজাল্ট ছিল কয়টা? 7টা, তার মধ্যে একটা হয়ে গেছে। এখনো হাতে আছে কয়টা গ্রেড? রেজাল্ট বলতে গ্রেড আর কি। এখনো 6টা গ্রেড আছে। তাহলে 6টা গ্রেডের মধ্যে থেকে আমি এ প্লাস কে বাছাই করব। এর জন্য আমার একটা ইফ লাগবে। ইফ, কি বলছিলাম, আমরা গড় করব কিভাবে? টোটালকে 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিব কেন? কম্পালসারি সাবজেক্টকে কাউন্ট করতে হয় না গড় করার সময়। আপনি কম্পালসারি সাবজেক্টকে কাউন্ট করবেন না। যোগ করার সময় কম্পালসারি সাবজেক্টে যদি 40 থেকে বেশি পাই সেটা যোগ হবে, কিন্তু গড় করার সময় কিন্তু কম্পালসারি সাবজেক্টে কাউন্ট হবে না ভাগের জন্য। শুধুমাত্র, সরি, মানে ফোর্থ সাবজেক্টটা কাউন্ট হবে না ভাগ করার জন্য। কম্পালসারি সাবজেক্ট গুলো শুধুমাত্র কাউন্ট হবে, যার জন্য আমাদের 4 দিয়ে ভাগ। এই ভাগফলটা কত থেকে বেশি হইলে এ প্লাস, কত সমান অথবা বেশি হইলে এ প্লাস হবে? এই ভাগফল মানে কি? গড়। টোটালের ভাগফল ভাগ করা মানে কি? গড়। এই গড়টা 80 থেকে বেশি হইলে আমাদের রেজাল্ট হবে এ প্লাস। তাহলে এই কন্ডিশনটা ট্রু হওয়া মানে হচ্ছে আমার রেজাল্ট হবে এ প্লাস। এই কন্ডিশন যদি ফলস হয় তার মানে কি? তাহলে ভ্যালিড ফলস এর মধ্যে কি হবে? ভ্যালিড ফলস এর এখানে যে আমরা কি বুঝতে পারবো? ভ্যালিড ফলস এর মধ্যে আমরা কি বুঝতে পারবো? ভ্যালিড ফলস এর মধ্যে যে, না, ভ্যালিড ফলস এর মধ্যে যে আমরা বুঝতে পারবো, এইখানে আসার পর আমরা বুঝতে পারতেছি আমি ফেল করি নাই, আমি এ প্লাসও পাই নাই। তার মানে 7টা গ্রেডের মধ্যে 2টা গ্রেডের কোনোটাই আমি পাই নাই। তাহলে আমার হাতে এখন কি কি আছে? এ, এ মাইনাস বি, সি, ডি এর মধ্যে যে কোনো একটা আমি পাবো। তাহলে আমরা বলছিলাম কাজ করার সময় আমরা বড় থেকে ছোট নিয়ে কাজ করবো। প্রথমে আমার এ প্লাস হয়ে গেছে, এখন আমি এ নিয়ে কাজ করবো, এ প্লাস এর পরে এ নিয়ে কাজ করবো। তাহলে আমরা আবার একটা এস নিব, কারণ আমার হাতে গ্রেড আছে আর কয়টা? 2টা গ্রেডে কাজ হয়ে গেছে। আমার হাতে আরো 5টা গ্রেড আছে। তাহলে যেহেতু একের অধিক গ্রেড আমার হাতে আছে, আমাকে আবার একটা ইফ নিয়ে কাজ করতে হবে। ইফ, একই কথা, টোটাল, টোটালের গড় করে কিভাবে? মানে মার্কস এর গড় করে কিভাবে? টোটালকে 4 দিয়ে ভাগ। গড় ইজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি 70 হয়, তাহলে আমার গ্রেড কত হবে? আমার গ্রেড হবে এ। ঠিক আছে। এখন ধরেন এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমি এ গ্রেড পাবো। কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমার কি হবে? আমি কি বুঝলাম? কন্ডিশন ট্রু হইলে আমি বুঝলাম আমি এ পাবো, কিন্তু কন্ডিশন যদি ফলস হয় তাহলে ভ্যালিড ফলস এর মধ্যে আমি কি, যে কি বুঝবো আমার হাতে এখন কি আছে বা আমি এখন কি করব? এ মাইনাস কিন্তু বলা যাবে না সরাসরি, আমাকে এইভাবে বলতে হবে। আমি যদি এইখানে ভ্যালু ফলস এর মধ্যে চলে আসি, বিলো এটা ঠিক আছে, বিলো বলতে পারেন। ভ্যালু ফলস এর মধ্যে আমি চলে আসি, তাহলে আমি এই শুরু থেকে দেখব, সমস্ত চেক করব। ভ্যালু ফলস এর মধ্যে আসা মানে হচ্ছে আমি ফেল করি নাই। কি কি করিনি? আমি ভ্যালু ফলস এর মধ্যে আসছেন,
তার মানে আপনি কি কি করেন নাই? আপনি ফেল করেন নাই, আপনি এ প্লাসও পান নাই, আপনি এও পান নাই। তাহলে আপনি এখন কি পাইতে পারেন বলেন তো? ভ্যালিড ফলস এর মধ্যে গেলে আমার হাতে আর কি কি আছে? এই তিনটা গ্রেড বাদ, এই তিনটা গ্রেডের ক্যালকুলেশন হয়ে গেছে, এই তিনটার কোনোটাই আমি পাইনি, কোনোটাই আমি পাই নাই। তাহলে এখন আমি কি পাইতে পারি? এ মাইনাস বি সি অথবা ডি পাইতে পারি। তাহলে এদের মধ্যে থেকে সবচেয়ে বড় কি আছে? এ মাইনাস। তাহলে আমরা আবার এ মাইনাস নিয়ে কাজ করি। এখন কথা হচ্ছে আমার এখানে ইফ লাগবে কিনা। ইফ লাগবে কিনা বুঝবো কিভাবে? আমার হাতে কয়টা গ্রেড আছে? চারটা গ্রেড আছে। তাহলে একের অধিক গ্রেড আছে, তাহলে আমি আবার একটা ইফ নেব। একের অধিক গ্রেড হাতে থাকলেই বা বাকি থাকলেই, চেক করা বাকি থাকলেই আমরা ইফ নিয়ে কাজ করবো। ইফ আবার গড়, চারটা সাবজেক্টের গড় গ্রেটার দেন ইকুয়াল টু 60 কিনা। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 60 হয় তাহলে আমার গ্রেড কি হবে? এ মাইনাস। ঠিক আছে, এ মাইনাস। আর যদি এই গড় 60-এর বেশি না হয় তাহলে আমি কি বলবো? আবার আগের মতোই বলবো, আমি ফেইলও করি নাই, আমি এ প্লাসও পাই নাই, আমি এও পাই নাই, আমি এ মাইনাসও পাই নাই। তাহলে চারটা গ্রেডের কোনোটাই পাই নাই, চারটা গ্রেডের কাজ হয়ে গেছে, কিন্তু এই চারটার মধ্যে কোনোটাই আমি পাই নাই। তাহলে আমার হাতে আর কি কি আছে? বিসিডি আছে। তাহলে বিসিডির মধ্যে যে কোনো একটা আমি পাবো। তাহলে এই যে বিসিডি, একের অধিক গ্রেড আমার হাতে আছে, তাহলে একের অধিক গ্রেড থেকে বি, বি কে নিয়ে আমার কাজ করতে হবে। বাছাই করার জন্য আমাকে ইফ নিয়ে আসতে হবে। ইফ, ইফ আবার সেই টোটাল ভাগ হচ্ছে 4, কমা, সরি, গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে? 50 যদি হয়ে থাকে তাহলে বি। ঠিক আছে, আবার কমা, কমা দিয়ে আবার ভ্যালু ফলস। তার মানে এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমি কি বুঝবো? ওই যে শুরু থেকে আবার করব, আমি ফেল করি নাই, আমি এ প্লাসও পাই নাই, এও পাই নাই, এ মাইনাসও পাই নাই, আবার কি পাই নাই? বিও পাই নাই। তাহলে আমি, আমার হাতে এখন কয়টা গ্রেড আছে? সি আর ডি। সি আর ডি এর মধ্যে কোনো একটা আমার গ্রেড হবে। তাহলে আমার হাতে গ্রেড আছে দুইটা, একের অধিক গ্রেড আছে, তাহলে আমাকে আবার একটা if নিতে হবে। if আবার গড় করতে হবে, টোটালকে 4 দিয়ে ভাগ। এটা গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে? 40 কিনা। যদি 40 হয়ে থাকে তাহলে আমার গ্রেড হবে সি। ঠিক আছে, তাহলে আবার একই কথা, আমাদের এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে ভ্যালিড ফলসের মধ্যে কি আসবে? আগের মতো আবার কাউন্ট করেন, আমি ফেল করি নাই, এ প্লাসও পাই নাই, এও পাই নাই, এ মাইনাসও পাই নাই, বিও পাই নাই, আবার সিও পাই নাই। তাহলে সির কাজটাও কিন্তু আমার হয়ে গেছে। তাহলে আমার হাতে আছে কি? খালি ডি আছে, তাই না? তাহলে আমার হাতে কতগুলো গ্রেড আছে? একটা। একটা গ্রেডের জন্য আপনাকে নতুন করে ইফ নেওয়ার দরকার নাই, আপনি এখানে ভ্যালু ফলস এর মধ্যে সরাসরি ডি লিখে দিবেন। ঠিক আছে, এতটুকুন লিখে দিলে আপনার হয়ে যাবে। তাহলে এতটুকুন লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা একটু এগুলো ঠিক করি। তাহলে এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনি ইফ লিখছিলেন কতগুলা, তাহলে আপনার সমস্ত গ্রেড হয়ে গেল, সমস্ত গ্রেডের কাজ হয়ে গেছে। তাহলে এখন আপনি ইফ শেষ করবেন। ইফ এর ক্লোজিং ব্র্যাকেট দিবেন 6টা ইফ, তাহলে 6টা ব্র্যাকেট, 1 2 3 4 5 6, একটা এন্টার দিবেন, এই রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, এই যে একদম ফেল করছে, কেন? জিওগ্রাফিতে তার ফেল আছে। আবার এখানে দেখেন, এই লোক এ মাইনাস পাইছে না, রেজাল্ট এ মাইনাস আসছে, তিনি কিন্তু কম্পালসারি সাবজেক্টে, মানে ফোর্থ সাবজেক্টে কি পাইছেন? 25 পাইছেন, 33ও কম পাইছেন, তারপরে কিন্তু তার রেজাল্ট ফেল আসে নাই। এটা ছিল হচ্ছে আমাদের সূত্র। দেখেন সূত্র কি বুঝতে পারছি আমরা? বা সূত্র বুঝি নাই এমন কেউ আছেন? এটাই আমাদের আজকে শেষ।
কারো কোশ্চেন থাকলে একটু বলবেন, হ্যাঁ? কারো কোশ্চেন থাকলে কাইন্ডলি বলবেন। আমাদের এটাই টপিক, আজকে শেষ। সবাই বুঝতে পারছেন? আজকে আমাদের এক্সেল শেষ, হ্যাঁ? কালকে থেকে পাওয়ার পয়েন্ট শুরু হবে। সবাই মাইক্রোসফট অফিস 2019 ইনস্টল দিবেন, হ্যাঁ? অবশ্যই 2019টা ইনস্টল দিয়ে নেবেন। পাওয়ার পয়েন্টে কিন্তু 2019টা লাগবে। সবাই মাইক্রোসফট অফিস 2019 ইনস্টল দিয়ে নেবেন। দেখেন আজকে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে আমাদের আজকের মতো এখানেই শেষ। এটা আমি একবারই করলাম, একবারে সবাই বুঝে গেছেন, তাহলে তো অনেক ভালো। দেখেন যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু আনমিউট করে বলতে পারেন, যেটা আনমিউট করে বলতে পারেন। রোল নাম্বার বের করার জন্য আপনাকে র্যাঙ্ক ইউজ করতে হবে। র্যাঙ্ক র্যাঙ্ক দিয়ে কাজ করতে পারেন, র্যাঙ্ক ফাংশন। ঠিক আছে, র্যাঙ্ক দিয়ে রোল নাম্বার বের করতে পারবেন। র্যাঙ্ক ফাংশন, এটা একটু সার্চ দিয়ে দেখবেন। র্যাঙ্ক ফাংশন, আমরা র্যাঙ্ক ফাংশন কিন্তু শিখেছিলাম একদিন, শিখেছিলাম না এটা? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, স্যার আগের সূত্রতে এভারেজ লিখতে হয়েছিল স্যার, এটা তো এভারেজ লিখতে হলো না স্যার এবারে। এই যে আমরা র্যাঙ্ক শিখছিলাম দেখছেন, এই যে যিনি কোশ্চেন করছেন এক্সেল মার্কের রোল নাম কিভাবে বের করতে হয়, যে র্যাঙ্ক ফাংশনটা করতে হয়, এটা সেটা আছে দেখুন। এই ফাংশনটা করতে পারবেন র্যাঙ্কটা। এই যে 1 2 3 4 রোল হয়েছে, হ্যাঁ, এটা করতে পারেন। আচ্ছা, এখানে এভারেজ এভারেজ ফাংশন কেন ব্যবহার করি না? এভারেজ ফাংশন ব্যবহার না করার কারণ হচ্ছে এখানে টোটালের মধ্যে একটা সমস্যা আছে। আপনি যখন এভারেজ করবেন, আপনি এই সমস্ত এভারেজ করতে গেলে আপনাকে একটা রেঞ্জকে নিয়ে এভারেজ করতে হয়। কিন্তু এখানে যেহেতু একটা শর্ত আছে, এভারেজের মধ্যে কম্পিউটার যাবে কিনা, ফোর্থ সাবজেক্ট আসবে কিনা, এটা তো আপনি শিওর না। যেহেতু শিওর না, তার জন্য আপনি এখানে এভারেজ ফাংশনটা দিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে একটু আগে সাম করতে হবে, সাম করে সেটাকে আপনি এই কম্পালসারি সাবজেক্টের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা শিওর থাকতাম যে এখানে সমস্ত সাবজেক্টই আসবে, তাহলে আমরা অবশ্যই এভারেজ ফাংশন পাবো। যেহেতু আমরা শিওর না যে ফোর্থ সাবজেক্টটা আমাদের মার্কসের সাথে যুক্ত হবে কিনা, তার জন্য আমরা এভারেজ ফাংশনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? আসসালামু স্যার। বলেন। স্যার, যখন অনেকগুলো সাবজেক্ট হবে, যখন আর্টস এর সাবজেক্ট আছে, কারো ভূগোল আছে কারো নাই, কার সমাজ বিজ্ঞান আছে কার সমাজকর্ম নাই, ওই ক্ষেত্রে স্যার কিভাবে এটা এন্ট্রি দেওয়া যাবে স্যার? রো সেল গুলো কিভাবে হবে স্যার? এটা একটু কমপ্লেক্স হবে। ঠিক আছে, কারো আছে কারো নাই ফোর্থ সাবজেক্ট। ফোর্থ সাবজেক্ট একটা না, বিভিন্ন হইতে পারে। হুম, ওটা তাহলে আপনাকে তখন আবার সূত্রটা আবার কমপ্লেক্স হবে। কমপ্লেক্সে আপনাকে দেখতে হবে যে এখানে কোনো নাম্বার ইনপুট আছে কিনা, ইজ নাম্বার কিনা। একটা ইজ নাম্বার একটা ফাংশন আছে, ফাংশন ব্যবহার করে আপনাকে দেখতে হবে এই সেলের মধ্যে কোনো নাম্বার আছে কিনা। যদি নাম্বার না থাকে তাহলে সে তো ওই সাবজেক্টে পরীক্ষা দেয় নাই। আর যদি নাম্বার থাকে তাহলে এই মার্কসটা নিয়ে আমাদের এভারেজ করতে হবে।
ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে, এটা নিয়ে একটু কাজ করে দেখতে পারেন। ইজ নাম্বার। আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা প্রশ্ন হলো স্যার, রচনামূলক আর নৈমিত্তিক যদি আলাদা আলাদা পাস বের করতে হয় তাহলে যেটা করবো এটা কি? এই কোর্সের থেকে মধ্যে আলাদা না, পাস আর রচনামূলক আলাদা পাস, ওই রেজাল্টটা ওটা কিভাবে নিব? ওইটা এই কোর্সের মধ্যে না, ওইটা আপনি আলাদাভাবে বলবেন। হ্যাঁ, আলাদাভাবে পাস করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি তাহলে নৈর্ব্যক্তিকের মার্কস দেখবেন যে ইফ নৈর্ব্যক্তিকের মার্কস গ্রেটার দেন 30% এন্ড রিটেনের মার্কস গ্রেটার দেন 30%, তাহলে আপনি ওভারঅল পাস করবেন। একটা এন্ড ফাংশন দিয়ে দিবেন, তাহলে তো হয়। এন্ড ফাংশন দিয়ে নৈর্ব্যক্তিকের মার্কস গ্রেটার দেন দেখবেন কত, 30 না 33, আর রিটেনের মার্কস দেখবেন গ্রেটার দেন 30 না 33, 30 বা 33। এন্ড ফাংশন দিয়ে কাজটা করতে পারবেন। আর কেউ? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আর স্যার কারো কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে বের করে স্যার? যে দেখালাম, র্যাঙ্ক ফাংশন দেখালাম আপনাকে, রোল নাম্বার থেকে? খেয়াল করেন নাই? স্যার র্যাঙ্ক ফাংশন দেখালাম, স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলেন স্যার। এই যে র্যাঙ্ক ফাংশন, এটা ব্যবহার করবেন। শীটে আছে দেখবেন, এই যে 9 5 24, এই শীটের মধ্যে র্যাঙ্ক ফাংশন করা আছে। এখানে এই যে এডি2 আছে না, এডি2 এখানে ওইখানে যে এভারেজটা ব্যবহার করছি, সেইখানে আপনি শুধু এই টোটাল ভাগ 4 দিবেন, টোটাল ভাগ 4 দিয়ে দেখবেন আসে কিনা। বা এখানে এভারেজের জন্য আলাদা একটা কলাম করে নেবেন, কলামের ভ্যালু হবে হচ্ছে টোটাল ভাগ 4 দিয়ে আপনি করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন। র্যাঙ্কের সূত্র সব লেখা আছে সুন্দর করে এখানে, এই যে 1 2 3 4 আসে, মার্কসের উপর ভিত্তি করে, এটা ইউজ করলেই হবে। আর কারো কোনো কোশ্চেন? আমার এক্সেলে কিন্তু অনেক কিছু দেখি। আসসালামাইকুম হ্যাঁ, স্যার, এখানে র্যাঙ্কের মধ্যে তো মানে পাস ফেল সবারটাই আসছে। যদি আমরা যারা পাস করছে তাদেরটাই শুধু র্যাঙ্কিং করতে চাই সেক্ষেত্রে? সেক্ষেত্রে আপনাকে ইফ নিয়ে দেখতে হবে, যদি ফেল করো তাহলে র্যাঙ্কিং হবে না। আগে ইফ নিয়ে দেখতে হবে আপনি পাস ফেল করছেন কিনা, ফেল করলে আপনাকে বলতে হবে আপনি ফেল, আর না হলে তারপরে তার র্যাঙ্ক করতে হবে। স্যার ধারাবাহিক ভাবে কি স্যার নামগুলো উপর নিচ করা যাবে স্যার সূত্রের মাধ্যমে স্যার? মানে কিসের ধারাবাহিকতায়? স্যার রোল নাম্বার 1 আছে স্যার 97 নাম্বার কলামে স্যার, তার কলাম নাম্বার 1 হয়ে যাবে স্যার, এরকম কি কিছু করা যাবে স্যার? এই যেটা আপনি অর্ডার করতে পারেন, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, হ্যাঁ, এটা করতে পারেন। ধরেন এখানে আপনি টোটালের ভিত্তিতে শর্ট করবেন, যার টোটাল বেশি সে সবার উপরে থাকবে। তাহলে আপনি কি করবেন, শর্ট এন্ড ফিল্টার শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এটা দিবেন, দিয়ে এক্সপান্ড দ্য সিলেকশন। মার্চ সেল আছে, এর জন্য একটু সমস্যা করতেছে, সেলগুলো মার্চ আছে। এই কলামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে শর্ট, আমরা লার্জেস্ট টু স্মলেস্ট নিলাম, ফ্রন্ট শর্ট। এই যে দেখেন, সবার বেশি যে মার্কস সে সবার উপরে চলে গেছে, সবার কম যে মার্কস সে সবার নিচে চলে আসছে। যেটা বলে ডিসেন্ডিং অর্ডার সাজানো, বড় থেকে ছোট সাজানোকে বলা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। আর কোনো কোশ্চেন থাকে একটু বলেন। আমাদের এক্সেল ক্লাসটা সম্ভবত আজকেই শেষ। স্যার কত পার্সেন্ট বাংলায় পাস, কত পার্সেন্ট ম্যাথে ফেল, এরকম ভাবে কি স্যার কোনো বের করে যাবে স্যার? করা যাবে, এখন ওইগুলো তো একটু সময় সাপেক্ষ বিষয়। আমরা আমাদের অ্যাসাইনমেন্ট গুলোর মধ্যে থাকি, এগুলো আপনি একটু নিজে নিজে সার্চ করে দেখুন, হ্যাঁ? দেখা লাগবে না, আপনি তো বের করতেই পারবেন। এগুলো একটু সময় করে বের করা যাবে, এগুলো একদম সহজ জিনিস, খুব বেশি কঠিন না। পার্সেন্ট বের করা খুব বেশি কঠিন না, জাস্ট ফেল কাউন্ট করবেন আর পাস কাউন্ট করবেন, তাহলে তো হয়ে যাবে। আর এছাড়া
ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আমাদের